প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আপনি যদি ম্যানচেস্টার সিটিকে খুঁজতে চান তাহলে আমাদের কাছে যে টেমপ্লেট বানানো আছে সেই টেমপ্লেট আপনি খুঁজে পাবেন না, কারণ ম্যানচেস্টার সিটি আরও এক ধাপ নেমে গেছে পয়েন্ট টেবিলে। 6 নম্বরে ম্যানচেস্টার সিটির অবস্থান এবং সবার ওপরে লিভারপুল। ম্যানচেস্টার সিটি আরও একবার হেরেছে। পেপ গার্দিওলা একেবারে হতাশ হয়ে পড়েছেন। কোনো সময় মনে হচ্ছে যে তিনি একটু কেঁদেই ফেলবেন কিনা। অ্যাস্টন ভিলার কাছে 2-1 গোলের হারে ম্যানচেস্টার সিটির বিপর্যয় আর সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই জায়গায় যদি পেপ গার্দিওলা বাদে অন্য কোনো কোচ থাকতেন তাহলে বোধহয় চাকরিটাও টিকতো না। চাকরি টিকতো তো আগেই না, মানে যেই অবস্থা 12টা ম্যাচে মাত্র একটা জয়। আমার মানে প্রিমিয়ার লিগ একটা টেবিল দেখছিলাম যে লাস্ট এই ম্যাচগুলোর হিসাবে যে কোন দলগুলো রয়েছে লাস্ট 5-এ, সেখানে সাউদাম্পটনের ঠিক উপরে হচ্ছে ম্যানচেস্টার সিটি অবস্থান করছে। এবং এমন একটা অবস্থা চলে আসছে যে পেপ গার্দিওলার চাকরি থাকে কি না সেটা নিয়ে আমরা ডিসকাশন করছি। এবং যেটা বললেন, গার্দিওলার এমন অবস্থা হয়েছে যে তিনি মাথা চাপড়ে প্রত্যেক ম্যাচে নতুন করে মাথা চাপড়াচ্ছেন। এই সমস্যার সমাধান আমার মনে হয় না তিনি জানেন না। কি অবিশ্বাস্য অবস্থা ম্যানচেস্টার সিটির। গার্দিওলা যখন প্রথম গোলটা হজম করলো অ্যাস্টন ভিলা, প্রথম মিনিটেই সেই কাজটা হতে পারতো। অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যানচেস্টার সিটি টক্করটাও জমাতে পারে নাই এবং একটা করে গোল অ্যাস্টন ভিলা করে বা আক্রমণ করে আর পেপ গার্দিওলাকে ক্যামেরায় দেখা যায়। কি হতাশ, কি বিমর্ষ একটা অবস্থা। এবং এই অবস্থা থেকে আসলে উন্নতির কি উপায় আছে সেটা আরও এক আলাদা আলোচনা। তবে ম্যানচেস্টার সিটির যদি আপনি অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচের স্ট্যাটটাও দেখেন, ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলা ডমিনেট করেছে। একটা হচ্ছে আপনি বিগ টিম হিসেবে হারতে পারেন, তাতে কোনো দোষ হয়তো ওইভাবে নাই, কিন্তু আপনি যখন ডমিনেটেড হয়ে হারবেন তখনই সমস্যা। প্রতিটা ডুয়েলসে সেখানে অ্যাস্টন ভিলা জিতছে এবং এইখানে বোধহয় একজনের নাম অ্যাস্টন ভিলার হয়ে না নিলেই নয়, রজার্সের নামটা। মর্গান রজার্স একসময় ম্যানচেস্টার সিটির একাডেমির প্লেয়ার ছিলেন এবং গোল করে আসলে তেমন একটা তোয়াক্কা করেননি। সিটির একাডেমিতে ছিলেন কি ছিলেন না। কথা হচ্ছে অ্যাস্টন ভিলার সঙ্গে যখন আপনি অ্যাস্টন ভিলার গ্রাউন্ডে খেলছেন, আপনি গত বছরও ম্যাচটা হেরেছিলেন। অ্যাস্টন ভিলা 1-0 গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল, কিন্তু সেই হারের মধ্যে এক বছর পর যেই ম্যানচেস্টার সিটি হারলো, এটার মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। যে ম্যানচেস্টার সিটি এখন হারছে একটা ছোট দল হিসেবে। পেপ গার্দিওলার দলকে আপনি কখনো ছোট দল হিসেবে কনসিডার করবেন না, কিন্তু যখনই ম্যাচ তারা শুরু করছে এবং ম্যাচটা খেলছে, দে আর প্লেইং লাইক নট ইভেন মিড টেবিল টিম, লোয়ার মিড টেবিল টিম। এরকম একটা মানে দুর্দশার মতো মনে হচ্ছে তাদেরকে খেলা দেখে। এবং যে রিয়াকশনটা আপনি দেখতে চাইছিলেন ম্যানচেস্টার সিটির কাছ থেকে, সেই রিয়াকশনের ধারে কাছ দিয়ে সিটি হাঁটছে না। আর এই ম্যাচ শেষে পেপ গার্দিওলা ঘুরে ফিরে পুরনো কথাই বলছেন, বলার চেষ্টা করছেন যে সেই খেলোয়াড়দের ছাড়া কিছুই সম্ভব না। সমাধান হলো যারা ইনজুরিতে বাইরে আছে তাদের ফিরে আসা। আমাদের মাত্র একজন ফিট সেন্টার ব্যাক আছে, আমরা পরের ম্যাচে আবার চেষ্টা করব, কিন্তু এর বেশি আর ভাবতে পারছি না আপাতত। মানে আইডিয়া শেষ হয়ে গেছে নাকি পেপ গার্দিওলার? এই প্রশ্নটাও বোধহয় করতে হচ্ছে। দুঃখজনক, কিন্তু এই প্রশ্নটা আসলে করতে হচ্ছে, কারণ আপনি যখন এই লেভেলে খেলছেন আপনার যে বেসিক কাজগুলো করা প্রয়োজন বা দরকার সেই দিকে আসলে আমরা ম্যানচেস্টার সিটিকে সেই অর্থে দেখছি না। এবং এই ম্যাচে যদি অ্যাস্টন ভিলার সঙ্গে আপনি হিসাবও করেন, আপনি কি এক্সপেক্ট করছেন যে ম্যাচের শুরুতে একটা অপোনেন্টকে আমি একটু কন্টেইন করি, আমি একটু রোয়ে শোয়ে এরপরে আক্রমণটি না, প্রথম মিনিটে আপনি গোল খাওয়ার মতো অবস্থায় গেছেন। আপনি 15 মিনিটে ফার্স্ট গোল কনসিড করেছেন। তো 15 মিনিটে যখন একবার ম্যান সিটি গোল খেয়েই বসলো, তখন যারা খেলা দেখছিলেন তারা জানেন যে এই ম্যাচে আর উদ্ধার হবে না ম্যানচেস্টার সিটি, এবং সেই ঘটনাটাই ঘটেছে। ইনফ্যাক্ট এই ব্যবধানও আরও বাড়তে পারত। 15 মিনিটে যে প্রথম যে গোলটা কনসিড করলো জন ডুরানের কাছে, যেই ট্রানজিশন থেকে ম্যানচেস্টার সিটি হচ্ছে সেখানে ধরা খেয়েছে। এই ধরনের ট্রানজিশনাল সিচুয়েশনে সিটি সেকেন্ড হাফ কিংবা আরও অনেক পরবর্তী সময় ধরা খেত এর আগে। আপনি চিন্তা করেন ম্যানুয়েল আকাঞ্জি যেভাবে দৌড়াচ্ছেন ডুরানের পেছনে, এই ঘটনাটা আপনি খুব সচরাচর এর আগে দেখতেন না। যেই ঘটনাগুলো শেষ 12 ম্যাচে আপনি অহরহ দেখে যাচ্ছেন। এবং কিছু একটা বলতে যাচ্ছি না, বলেন প্লিজ। মানে এই ধরনের মানে আমরা কথা হারিয়ে ফেলছি আসলে সিটিকে ডিসক্রাইব করার ব্যাপারে, যে এই ধরনের সিটিকে দেখা মানে
অস্বস্তিকর তো বটেই ডেফিনেটলি, আবার মানে আসলে খুবই মুগ্ধকর ব্যাপারটা বলা যায়। অনেকের ক্ষেত্রে তাই, যারা একটানা দাপট দেখেছে ম্যানচেস্টার সিটির তাদের জন্য ব্যাপারটা স্বস্তিরই হওয়ার কথা। কিন্তু এর্লিং হল্যান্ড গোল করতে পারছেন না। এখন ম্যানচেস্টার সিটি কয়টা সুযোগ তৈরি করছে এটাই তো আসলে একটা আলোচনার বিষয়। হল্যান্ড বলছেন যে তিনি পেপ গার্দিওলার উপর ভরসা রাখছেন এবং দায়ও নিচ্ছেন, আমার নিজের কাজটা ভালোভাবে করতে পারছি না, সুযোগগুলো থেকে গোল করতে ব্যর্থ হচ্ছি, আমাকেই তাই ভালো করতে হবে, আমার উপর অনেক কিছু নির্ভর করে যেখানে আমি ব্যর্থ হচ্ছি। এখন তার উপরে অনেক কিছু নির্ভর করে ঠিক আছে, কিন্তু তাকে সাপ্লাইটা যে দেবেন কে দেবেন? জ্যাক গ্রিলিশ নাম না, যে জ্যাক গ্রিলিশ অ্যাস্টন ভিলায় গিয়ে তাকে 3টা ট্রফি তিনি জিতেছেন, এটাকে দেখাইতে হচ্ছে। তার শৈশবের ক্লাবে তাকে যেই একই বুট পরে দিনের পর দিন খেললো, অ্যাস্টন ভিলা তার এত পছন্দের জায়গা, সেখানে তার দায়িত্ব হচ্ছে আমি 3টা টাইটেল জিতছিলাম। মানে এখন মোরালি ম্যানচেস্টার সিটির যা অবস্থা, এইটাকে আপনি পতন ছাড়া আর কিছু বলার কি উপায় আছে? এটা হচ্ছে মানে পতনের পতন, এটা পপাত ধরনী তল, মানে একদম হুড়মুড়, মানে চোটপাট করে পড়ে যাওয়া, এর বাইরে কোনো কিছু বলা যাচ্ছে না। যে পেপ গুয়ার্দিওলা পর্যন্ত তখন 6 দেখান লিভারপুলের কাছে হারার পর, সেটা মনে একটা ভবিষ্যৎবাণী করছিলেন যে আমরা 6 নম্বরে থাকবো। এটা অদ্ভুত ভবিষ্যৎবাণী যেটা হয়ে গেছে। কিন্তু ডিসেম্বর মাস আশাটা শেষের দিকে, মানে হচ্ছে আপনি ক্ষীণ একটা আশা করতে পারেন যে সামনে একটা ট্রান্সফার উইন্ডো আছে, কথা শোনা যাচ্ছে হয়তো ব্যাকআপ স্ট্রাইকার, একজন মিডফিল্ডার, একটা সেন্টার ব্যাক কেনা হতে পারে, কিন্তু তারপরও কি আসলে সিটির জন্য সেটা মানে এনাফ হবে কি না আপনি তাও প্রশ্ন করবেন। কারণ সিটি যাদেরকে দিয়ে এই ডমিনেশনটা এতদিন চালিয়েছে, তাদের একটা বড় অংশ নেই। স্টোনস কালকে আবার ইনজুরিতে পড়েছেন, সো মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। রুবেন দিয়াজ এই ম্যাচে ছিলেন না, বড় একটা সময় 4 সপ্তাহ মতো বাইরে থাকবেন। সো এই পতনটা আসলে কোথায় যে ঠেকবে, আমার কাছে মনে হয় ম্যানচেস্টার সিটির পুরো সেটটা ধরে পরিবর্তন করার সময় আসছে। মানে সিনিয়র প্লেয়ারদের তাদের বোধহয় ওই হাঙ্গারের জায়গাটা একটু কমতি পড়ে গেছে। কাইল ওয়াকার কাল সাব হিসেবে নামলেন, ওখানেই একটা ক্লিয়ার মেসেজ ছিল। এবং যেটা আমি আগেও বলেছিলাম যে ম্যানচেস্টার সিটির আসলে এই পতনটা আগেই হওয়ার কথা ছিল, একটু পরে করে হচ্ছে, এবং যখন একটু পরে করে হচ্ছে সেটা আরও ভয়ঙ্করভাবে হয়তো হচ্ছে। কারণ আপনি যে 12 ম্যাচের হিসাবটাও যদি দেখেন, এই 12 ম্যাচে মোটে একটাই জয়। এখন প্রশ্ন থাকতে পারে যে এই জয়টা কার এগেনস্টে? নটিংহ্যাম ফরেস্টের এগেনস্টে, যে নটিংহ্যাম ফরেস্ট আবার প্রিমিয়ার লিগে এখন ম্যানচেস্টার সিটির উপরে আছে। হার আছে 9টা, ড্র আছে 2টা, গোল স্কোরড 14, গোল কনসিড 27। ম্যানচেস্টার ভেরি ম্যানচেস্টার সিটিস্টিক, ভেরি পেপ গুয়ার্দিওলা ইশ সিচুয়েশন। আর কি করার আছে? ম্যানচেস্টার সিটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে, আমরা ভাষা হারিয়ে ফেলছি, প্রতি সপ্তাহে একই কথা বলতে হচ্ছে, নতুন কোনো অ্যানালিস্টও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু ধরিয়ে দিন আমাদের, খুবই দুষ্কর। পেপ গুয়ার্দিওলাকে নিয়ে কি বলা যায়? এক্স্যাক্টলি, আপনার ব্যাখ্যাটা কি? যারা ম্যানচেস্টার সিটিকে খুব ক্লোজলি ফলো করছেন তাদের কাছ থেকে কমেন্ট সেকশনে এটা জানতে চাইবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.